বড়দিন উপলক্ষে আমি একটা কেক বানিয়েছিলাম এবং সবাই সেই রেসিপি জানতে চেয়েছিল। তো আজকে সেটাই বলবো কিভাবে একটা কমলালেবু দিয়ে আমরা বড়দিনের অরেঞ্জ কেক বানিয়ে নিতে পারি। প্রথমেই সেই জন্য আমাদের একটা কমলালেবুর প্রয়োজন, মিডিয়াম সাইজ। সেই কমলালেবুর খোসাটা আমরা এরকমভাবে বের করে নেব। একটা ঘষা মেশিনের সাহায্যে আমরা কমলালেবুর খোসাটা এইভাবে বার করে নেব। তবে খেয়াল রাখতে হবে যেন খুব বেশি খোসা বেরিয়ে না আসে, তাহলে কিন্তু কেকটা তেতো হয়ে যেতে পারে। ওপরের যে হালকা অরেঞ্জ কালারের খোসাটা রয়েছে আমরা কিন্তু ওটাই এইভাবে বের করে নেব। এভাবে আস্তে আস্তে খুব ধীরে ধীরে ঘষতে ঘষতে আমাদের খোসাটা কিন্তু বেরিয়ে আসবে। এরপর ভিতরের কমলালেবুর যে জুসটা থাকবে সেটা আমরা বের করে নেব। ধীরে ধীরে হাতের সাহায্যে একটা ছাঁকনি নিয়ে আমরা জুসটা পুরোটাই বের করে নেব। আর এই কাজটার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন কোনো কমলালেবুর যে খোসা বা এগুলো আছে এগুলো যেন জুসটার মধ্যে না পড়ে। তো এইভাবে আমরা ধীরে ধীরে সমস্ত রসটা বের করে নেব এবং এটা আমরা আলাদা করে এটা রেখে দেব। এরপরে একটা অন্য পাত্রে আমরা বাটির হাফ বাটি মতো সয়াবিন তেল বা রিফাইন্ড তেল নিতে পারি। এখানে সর্ষের তেল চলবে না, আপনারা সয়াবিন তেল বা রিফাইন্ড তেল ব্যবহার করতে পারেন। এবার আমরা খুব সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব, খুবই সামান্য, টেস্টটা ব্যালেন্স রাখার জন্য। এরপর আমি আমার কেকে আমুল বাটার ব্যবহার করেছি। আমুল বাটার ব্যবহার করলে কেকের টেস্টটা খুব সুন্দর হবে, তাই আপনারাও বাটার ব্যবহার করতে পারেন। আমি 2-3 চামচ বাটার ব্যবহার করেছি। সেই 2-3 চামচ বাটারেই কিন্তু টেস্টটা খুব ভালো আসে, তাই আমি তেলটার পরিমাণ একটু কম নিয়েছিলাম, হাফ বাটির থেকে একটু কম। আপনারা এটা খেয়াল রাখবেন বাটার ও তেল যেন এই হাফ বাটির মতো হয়। এরপরে আমি হাফ বাটির থেকে একটু বেশি, মানে ওই গলা বাটির মতো চিনি নিয়েছি। এটা কিন্তু গুঁড়ো চিনি নয়, আমি নর্মাল চিনি ব্যবহার করি। সেই চিনি নেওয়ার পর আমি তার মধ্যে গরম দুধ মেশাবো হাফ বাটির মতো। হাফ বাটি বা তার একটু বেশি গরম দুধ নিয়েছিলাম, দুধটা যেন গরম হয়। আর প্রথমেই আমি 1 বাটি দুধ নিয়ে নিই, কারণ ব্যাটারটা যদি পাতলা হয়ে যায়, এরপরে যদি দুধের প্রয়োজন হয় তাহলে আমি সেটা ব্যবহার করব। প্রথমে আপনারা হাফ বাটি দুধ নেবেন। এরপর সমস্ত মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে, কিন্তু আমি যেভাবে ঘোরাচ্ছি আপনারা ঠিক সেইভাবে একদিকেই ঘোরাবেন, উল্টো দিক কিন্তু ঘোরাবেন না। এর ফলে বাবলসগুলো কিন্তু ভেঙে যায়, উল্টো দিকে ঘোরানো যাবে না। এরপর দেখুন মিশ্রণটা এরকম হয়ে গেছে। তারপর আমরা ঠিক ওই বাটির মাপের 1 বাটি ময়দা নিয়েছি। আপনারা একবার একটু ময়দাটা চেলে নেবেন, ওর মধ্যে যেন কোনো ময়লা বা কিছু না থাকে, সেই জন্য চেলে ময়দাটা দেওয়া ভালো। এরপর আমি আমুল স্প্রে গুঁড়ো দুধ ব্যবহার করেছি প্রায় 3 চামচ, কারণ এই দুধটা ব্যবহার করলে গুঁড়ো পাউডার দুধ টেস্টটা খুব ভালো আসে, তাই আমি 3 চামচ মতো আমুল স্প্রে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এরপর আমি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দেব এই মিশ্রণের মধ্যে। বেকিং পাউডার আপনাদের কেকটা ফুলতে সাহায্য করবে। হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিলেই হবে। এরপর আমরা ব্যবহার করব বেকিং সোডা, খুবই সামান্য পরিমাণ। আমি যতটা বেকিং পাউডার দিয়েছি বলতে পারেন তারও হাফের হাফ আমি বেকিং সোডা ব্যবহার করব। আমি পরিমাণটা দেখিয়ে দিলাম, খুবই সামান্য, আপনারা দেখেই বুঝতে পারবেন। একদম অল্প পরিমাণ বেকিং সোডা। এই বেকিং সোডা আপনাদের কেকটা শক্ত করতে সাহায্য করবে। এরপর আমি মিশ্রণটাকে একসঙ্গে মিশিয়ে নেব। প্রথম দিকে মিশ্রণটা গুলতে একটু সমস্যা হতে পারে, আস্তে আস্তে ধীরে ধীরে খুব হালকা হাতে মিশ্রণটা আমাদের গুলতে হবে। খুব তাড়াহুড়া করা যাবে না, কারণ এটা কিন্তু স্পঞ্জ কেক, তাই স্পঞ্জ কেক খুব তাড়াহুড়ার সঙ্গে গোলানো যায় না। একদম হালকা হাতে সমস্ত মিশ্রণটা আমাদের একবার মিশিয়ে নিতে হবে। এরপর এই মিশ্রণের মধ্যে আগের থেকে করে রাখা যে কমলা লেবুর রস এবং কমলা লেবুর খোসাটা রয়েছে সেটা একসাথেই আমরা মিশ্রণ করে রেখেছিলাম, সেটা এর মধ্যে আমরা মিশিয়ে দেব। খুব আলতো করে আমাদের পরবর্তীতে এই মিশ্রণটা মাখতে হবে, খুব বেশি তাড়াহুড়া করবেন না, তাহলে কিন্তু কেকটা নরম হবে না, স্পঞ্জি কেক একেবারেই হবে না। দেখুন আমি ঠিক যেভাবে আস্তে আস্তে এটিকে সব দিকে মিশিয়ে দিচ্ছি, আপনারাও সেটাই চেষ্টা করবেন। ধীরে ধীরে পুরো মিশ্রণটাকে একত্রে মিশাবেন। প্রথম দিকে মনে হবে যে জুসটা আলাদা হয়ে রয়েছে, কিন্তু ধীরে ধীরে সেটা ব্যাটারের সঙ্গে কিন্তু মিশে যাবে। একদম হালকা হাতে এই কাজটা করবেন এবং এই জুসটা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা কমলালেবুর গন্ধ চারিদিকে বেরিয়ে যাবে। এরপর আমার ব্যাটারটা একটু ঘন হয়ে গেছিল, তাই আমি আর একটু দুধ ব্যবহার করেছি, গোলা দুধ আপনারা বলতে পারেন, যে লিকুইড দুধ তা ব্যবহার করেছি। প্রথমেই আমি এই দুধটা দিয়ে দিইনি, কারণ যদি ব্যাটারটা খুব পাতলা হয়ে যায়
তো করতে করতে আমাদের যখন মনে হবে যে খুব মোটা ব্যাটার হয়ে গেছে, তখনই কিন্তু আমরা এই গুঁড়ো দুধটা ব্যবহার করব। আবার আস্তে আস্তে সমস্ত মিশ্রণটা আমরা মিশিয়ে নেব। খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, কারণ প্রথমেই আমি বললাম এটা একেবারে স্পঞ্জ কেক হবে। তাই যদি আমরা তাড়াহুড়া করে মিশাই, কেক কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ছোট ছোট টিপসগুলো যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু আমরা প্রথমবারই পারফেক্ট কেক বানাতে পারবো। এবার ধীরে ধীরে আমরা মেশাবো এবং ওপর থেকে আমরা এইভাবে ব্যাটারটা একবার ফেলবো। দেখবো পুরো ব্যাটারটা পড়ে যখন এই গোলার সাথে মিশে যাচ্ছে, আমরা বুঝবো আমাদের ব্যাটারটা কিন্তু গোলা একেবারেই শেষ। এই যে ঠিক এরকম একটা মিশ্রণ হবে। এরপর আমি যেহেতু ওভেনে কেক করি না, আমি নর্মাল গ্যাসেই কেক করি। তো গ্যাসের একটা হাই হিটে গ্যাসের ওপরে আমি একটা ডেচকির মতো বসিয়ে দিয়েছি এবং এটা হাই হিটে 5 মিনিট আমি এই ডেচকিটাকে গরম করে নেব। 5 মিনিট গরম করবেন, এর বেশি করার প্রয়োজন নেই। আগুনটা যেন একেবারে হাই হিট থাকে। এরপর আমার কাছে ছোট পরিমাণ কেক মোল্ড নেই, তাই আমি একটা বাটি ব্যবহার করেছি, অ্যালুমিনিয়ামের বাটি। এখানে স্টিলের বাটি আপনারা ব্যবহার করবেন না, স্টিলের বাটি ব্যবহার করা যাবে না। তো অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে আমি সামান্য পরিমাণ রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে দিলাম এবং সেটা বাটির চারিদিকের গায়ে লাগিয়ে দিলাম, যাতে পরবর্তীতে আমাদের কেকটা খুব সুন্দরভাবে উঠে আসে। এবং আমি একটা কাগজ কেটে রেখেছিলাম এই বাটির মাপে। বাটির ঠিক নিচে আমরা ওই সাদা কাগজটাও দিয়ে দেব, যাতে কেকটা আমার পুড়ে না যায়। এই কাগজটা কিন্তু দিতে হবে, যদি কাগজটা না দেওয়া হয় তাহলে কেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমরা ভালো করে কাগজটার গায়েও একটু তেল ব্রাশ করে নেব এবং এরপরে আমাদের যে ব্যাটারটা ছিল, যেটা আমরা করে রেখেছিলাম, সেটা এই বাটির মধ্যে দিয়ে দেব। দেখুন আমার ব্যাটারটা একদম কেকের ব্যাটারই হয়েছে। এই যে উপর থেকে ফেলছি এবং নিচে গিয়ে মিশে যাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন আপনাদের ব্যাটার একদম পারফেক্ট হয়েছে। এবার পুরো ব্যাটারটা আমি দিয়ে দেব। এবার বাটিটা আমি 2-3 বার একটু নাড়িয়ে নেব, ওপর থেকে নিচ দিকে হালকা হালকা করে, যাতে বাবলসগুলো ওপরে চলে আসে এবং কেকের ভিতরে বড় কোনো বাবলস না থাকে। এরপর যে ডেচকিটা আমি গরম করতে দিয়েছিলাম 5 মিনিট পর, তার মধ্যে আমি কেকটা বসিয়ে দেব। এরপর আমি কেকটা আধ ঘন্টার জন্য একটু ঢেকে দেব। আধ ঘন্টা পর আবার আমি কেকটা খুলে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দেব। এই কেকটা হতে সময় লাগে 1 ঘন্টার মতো, কারণ আমি ওভেনে কেক করি না, আমি নর্মাল গ্যাসেই কেকটা করি। তো আধ ঘন্টা পর আমি আবার কেকটা খুলেছি, আর তখনই দেখবেন আপনারা কেকটা অনেকটা ফুলে উঠেছে। এবং এর মধ্যে আমি কিছু টুটি ফুটি দিয়ে দিলাম। এগুলো আপনারা যে কোনো মার্কেটে কিনতে পারবেন, টুটি ফুটি। তো আমি খুব বেশি ড্রাই ফ্রুটস এর মধ্যে ব্যবহার করিনি, কারণ এর মধ্যে অরেঞ্জ যে ফ্লেভারটা সেটাই খুব সুন্দর লাগে, তাই অতিরিক্ত ড্রাই ফ্রুট ব্যবহার করার প্রয়োজন নেই। যদি আপনারা চান তো আরও অনেক ড্রাই ফ্রুটস দিতে পারেন, যেরকম কাজু, কিশমিশ, আরও নানান রকম ড্রাই ফ্রুটস দিতে পারেন। তবে আমি সামান্য কিছু টুটি ফুটি ব্যবহার করেছি, তার সাথে আমন্ড বাদাম। আমন্ড বাদামও আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, যে কোনো মার্কেটে। তো আমন্ড বাদামটা আমি একটু কুচি কুচি করে নিয়েছি। এই যে এভাবে ঠিক কুচি কুচি করে কেকের উপর দিয়ে ছড়িয়ে দেবেন। এটা কিন্তু আধ ঘন্টা পর এই কাজটা আপনাদের করতে হবে। তো এরপর আবার আমি কেকটা দমে দিয়ে দিলাম, ধীরে ধীরে কেকটা হোক, এবং আমরা কেকের উপরে একটা থালা বসিয়ে দিলাম, যাতে সুন্দরভাবে কেকটা হয়ে যায়। এরপর আমি আবার 30 মিনিটের জন্য কেকটা হতে দিলাম এবং 30 মিনিট পর আমি একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি যে কেকটা কতটা হয়েছে। আমার কাছে কাঠি ছিল না, তাই আমি উলের একটা কাঁটা দিয়েই দেখে নিয়েছি। এবং দেখুন বের করার পর আমার কিন্তু এই উলের কাঁটার গায়ে কোনো ধরনের ব্যাটার লেগে নেই। এর মানে আমার কেকটা পরিপূর্ণভাবে হয়ে গেছে। যদি সামান্য ব্যাটার লেগে থাকে তাহলে আপনারা আবার কেকটা হতে দেবেন। এরপর আস্তে করে আমি বাটিটা বের করে নিলাম। কোনোভাবেই কিন্তু গ্যাসের আগুনে বাটিটা বসিয়ে রাখবেন না, বাইরে বার করে নেবেন। এবার আমার কেক একেবারেই তৈরি। আমি ছুরির সাহায্যে বাটির গায়ে যদি কেক লেগে থাকে সেই জন্য একটু আলাদা করে নিলাম। এভাবে করে নিলে কেকটা ভেঙে যাবে না, ছুরির সাহায্যে সেটা করেছি। এবং একটা থালা দিয়ে বা একটা প্লেটের সাহায্যে আমি বাটিটা উল্টে কেকটা বের করে নেব। ঠিক যেভাবে আমি দেখাচ্ছি আপনারা এইভাবেই বার করে নেবেন। আমার কেকটা সামান্য একটু গরম রয়েছে, তবে একেবারে ঠান্ডা হওয়ার পর আপনারা কেকটা বার করবেন। এবং তারপর যে কাগজটা আছে সেই কাগজটা তুলে দেবেন। এই কাগজটা সাথে সাথেই তুলতে হবে, কারণ পরবর্তীতে এটা যদি লেগে যায় খুবই মুশকিল, কেক সমেত বেরিয়ে আসতে পারে। তাই কাগজটা কিন্তু তুলে দিতে হবে। দেখুন আমার একদম পারফেক্ট অরেঞ্জ স্পঞ্জ কেক রেডি হয়ে গেছে। আমি একটু কেটেও আপনাদের দেখাচ্ছি এবং কাটার পর দেখতে পাবেন কতটা সফট ও স্পঞ্জি আমার কেকটা হয়েছে। খুব আলতো হাতে মাখার জন্য আমার কেকটা খুব স্পঞ্জি হয়েছে। এভাবে আপনারাও আমার রেসিপি ফলো করে বাড়িতে অরেঞ্জ সফট স্পঞ্জ কেক বানিয়ে নিতে পারেন। অত্যন্ত সুস্বাদু। একবার খাওয়ার পর বাইরের কোনো কেক খেতে আপনাদের ভালো লাগবে না।
এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।